আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সমৃদ্ধ শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়ার ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের প্রশংসায় লোটে শেরিং সোনিয়া গান্ধী। শেখ হাসিনা লোটে শেরিং একান্ত বৈঠক, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সচল রাখতে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব। সংক্রমণ বাড়তে থাকলে পূর্ব প্রস্তুতি কাজে দেবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। বুধবারও শনাক্ত ৩,৫০০-এর বেশি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ইতিহাসের কলঙ্কিত দিন ২৫শে মার্চ, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় কূটনৈতিক তৎপরতার তাগিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভাগ্যোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করলে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ৮ম দিনের আয়োজনে ৭১-এ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশ ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা। বক্তৃতায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন ভুটানের প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় বাংলাদেশের প্রশংসা ঝরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও পোপ ফ্রান্সিসের কণ্ঠে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ৮ম দিনের আয়োজনে ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিংকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন পোপ ফ্রান্সিস। বাংলাদেশ ভারত ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে আবেগাপ্লুত হন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। And the deep bonds of mutual respect, admiration, and deep friendship that Bangabandhu and she established. প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। It is laudable that Prime Minister Sheikh Hasina and her team have managed the COVID-19 situation so well despite the overwhelming size and population. We are also deeply appreciative of the support extended by the government and people of Bangladesh during these extraordinary times. বক্তৃতায় ৭১-এর ভূমিকার জন্য ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে শিক্ষা গ্রহণ করা ভুটানের প্রধানমন্ত্রীকে নিজেদের মানুষ বলেও অভিহিত করেন তিনি। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, পর্যটন, শিক্ষা ইত্যাদি খাতে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক ভুটানি ছাত্রছাত্রী বাংলাদেশের চিকিৎসা শাস্ত্র সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আজকে আমাদের সম্মানিত অতিথি ডাক্তার লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় গ্র্যাজুয়েশন করেছেন। কাজে তিনি শুধু ভুটানের না, তিনি বাংলাদেশেরও। আমরা তাকে সেইভাবেই দেখি। সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা সহজেই দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়ন ঘটাতে পারি। আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। সুবর্ণ জয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে আমি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকদের প্রতি একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গড়ারও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে অবকাঠামো নির্মাণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের নৌপথের সুবিধা কাজে লাগানোর বিষয়েও একমত হয়েছে দুই দেশ।
সহযোগিতার ভিত্তিতে ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সমঝোতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং সৌজন্য সাক্ষাতের জন্য আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকে পারস্পরিক অর্থনৈতিক সুবিধা অর্জনে বিমান ও রেলপথের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলাপ হয়। শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে 2020 সালের ডিসেম্বরের করা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ নবায়ন করেন ভুটানের প্রধানমন্ত্রী। তাঁর দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এককালীন পূর্ণ ভিসা ও বহু প্রবেশাধিকার সুবিধা দেওয়ারও প্রস্তাব দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য, বিনিয়োগ, সড়ক, রেল ও বিমান যোগাযোগ, জলবিদ্যুৎ, বোথ দ্বিপাক্ষিক এবং trilateral cooperation in hydroelectric electricity, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। চিলাহাটি হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখতে দুই দেশ একমত হয়েছে বলে জানান মন্ত্রী। ভুটানের গেলেফু এবং বাংলাদেশের সাথে বিশেষ করে লালমনিরহাট এবং সৈয়দপুরের সাথে কার্গো বিমান যোগাযোগ স্থাপনের সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছে। জলবিদ্যুৎ সহযোগিতায় নেপাল সহ নয়াদিল্লির সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনা অব্যাহত আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ, ভুটান এবং ভারতের মধ্যে জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনায় শনাক্ত 3,500-এর বেশি মানুষ, বেড়েছে মৃতের সংখ্যাও। এদিকে সংক্রমণ যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে মোকাবেলা করা সরকারের পক্ষে কঠিন হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনা রোগীর জন্য সারা দেশে 3,000 বাড়তি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এ সময় আগামী 2 এপ্রিল MBBS ভর্তি পরীক্ষা হবে বলেও জানান মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। আবারও করোনার সংক্রমণ বাড়ছে। গেল 24 ঘন্টায় মারা গেছেন 25 জন, আক্রান্ত হয়েছেন 3,500 মানুষ। আক্রান্তের হার প্রায় 13%। 2-এর একটু বেশি ছিল, সেটা এখন 13-তে উঠে গেছে। এর প্রভাব পড়ছে ঢাকার হাসপাতালে। আবারও আসন সংকট দেখা দিয়েছে। ঢাকা শহরের হাসপাতালগুলো অনেক রোগীতে ভরে গেছে। সচিবালয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। তুলে ধরেন করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের নেওয়া প্রস্তুতির কথা। আমাদের তো চেষ্টা বজায় থাকবে, কিন্তু রোগী উৎপত্তি কমাতে হবে। কারণ রোগী যদি যে হারে আসছে, যে হারে সংক্রমিত হচ্ছে, এটা যদি এই হারে হতে থাকে তাহলে এই ব্যবস্থাও কিন্তু আলটিমেটলি কোলাবে না। কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে পরে, দেশের ইকোনমিকে রক্ষা করতে হলে পরে আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। জনসমাবেশ, বিশেষ করে পর্যটন এলাকায় ভিড় কমানোর তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, এখনো লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের এখন কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত যখন হয় তখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব। মুভমেন্ট কমাতে হবে বিয়ে শাদিতে এবং আমাদের ওয়াজ মাহফিলে, আমাদের অন্যান্য সামাজিক যে অনুষ্ঠানগুলোতে জনসংখ্যা সীমিত করতে হবে। এদিকে আগামী 2 এপ্রিল MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। আহ্বান জানান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে যাওয়ার জন্য। কোচিং সেন্টারগুলো বন্ধ করা এবং আশেপাশে কোনো ফটোকপিং মেশিন কোনো ধরনের থাকতে পারবে না এই পরীক্ষার ভেন্যুর পাশাপাশি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। একাত্তরের 25শে মার্চ পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা। অপারেশন সার্চলাইটের নামে বাঙালি নিধন।
পিলখানা, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদাররা। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর থেকেই শুরু বাঙালির প্রতিরোধ যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদে 25শে মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব পাশ হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক তৎপরতার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 25শে মার্চ 1971 অপারেশন সার্চ লাইটের নামে বাঙালি হত্যাযজ্ঞের নির্দেশ দেন সামরিক শাসক ইয়াহিয়া খান। অপারেশন সার্চ লাইটের নেতৃত্বে জেনারেল টিক্কা খান। রাতের আঁধারে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি শকুনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলে পড়ে হানাদার পাক বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদের ধরে ধরে ব্রাশ ফায়ার। বাদ যায়নি নারী শিশুরাও। পিলখানায় পাকিস্তানিদের হত্যাযজ্ঞে রক্তের বন্যা, চারিদিকে শুধু লাশ আর লাশ। রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ চালায় পাকিস্তানি বাহিনী। রুখে দাঁড়ায় বাঙালি পুলিশ সদস্যরা। সমান্তরাল রাস্তার ওপারে রাজারবাগ পুলিশ লাইন, যেখানে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয়, সারা রাত ধরে সেই হামলাটি চলেছে এবং ভোর রাতে এটি দখল করে। সেখানেও এই বর্বর হত্যাকাণ্ড ঘটেছে। শুধু ঢাকা নয়, ওই রাতে সারা দেশেই চলে হত্যাযজ্ঞ। গোটা বাংলাকে শ্মশানে পরিণত করে বর্বর পাকিস্তান বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক রাতেই হত্যা করা হয় প্রায় 1 লাখ বাঙালিকে। সেই সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে পাকিস্তানিদের গণহত্যার চিত্র। জেনোসাইড শিরোনামে সংবাদ প্রকাশ করেন অ্যান্থনি মাসকারেনহাস। যেখান থেকে পাকিস্তানিদের বর্বরতা, সেখান থেকেই বাঙালির প্রতিরোধ যুদ্ধের শুরু। জাতীয় সংসদে 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব পাশ হয়েছে। তবে ইতিহাসের দায়মুক্তিতে গণহত্যা, সম্পদ ধ্বংস, লুণ্ঠন ও নারী নির্যাতনের ক্ষতিপূরণ আদায়ে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি এখন প্রাসঙ্গিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মাত্র 9 মাসে অপর কোনো দেশে এতজন মানুষের হত্যাকাণ্ডের শিকার হয়নি। লক্ষ্য ছিল সমগ্র বাঙালি জাতিকে নির্মূল করা। কাজেই এটি যদি আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া যায়, তবে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই ধরনের গণহত্যা তথা জেনোসাইড চলতেই থাকবে। পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ আদায়ের দাবিও যৌক্তিক বলে মনে করেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি প্রচার করা প্রয়োজন। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় 13 জনের বিচার শুরু। ইউপি সদস্য সোহাগকে অব্যাহতি। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় বাহিনী প্রধান দেলোয়ার সহ 13 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিনের আদালতে এই চার্জ গঠন করা হয়। অভিযোগপত্রের অপর আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। এর আগে 2020 সালের 14 ডিসেম্বর 14 আসামির বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। একই বছর 5 অক্টোবর নির্যাতিতা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হয়ে 3 জন নিহত হয়েছে। বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বাড়িওয়ালা বোরহান উদ্দিন সহ 3 জন মারা যায়। পুলিশের ধারণা, কোনো জঙ্গি সংগঠনের কর্মীরা গোপনে ওই বাড়িতে নাশকতামূলক কাজ করার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়। এদিকে পুলিশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। এবারের আয়োজন বইমেলা প্রতিদিন।
বইপ্রেমী লেখক, কবি, সাহিত্যিকদের পদচারণায় ধীরে ধীরে জমে উঠছে অমর একুশে গ্রন্থমেলা। গল্প, উপন্যাস, কবিতা সহ সব ধরনের বই মিলিয়ে সপ্তম দিনে নতুন বই এসেছে ১৯৭টি। এ নিয়ে মেলায় এবছর নতুন বই প্রায় ৭০০। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বইপ্রেমীদের অপেক্ষা অমর একুশে গ্রন্থমেলা। বছর ঘুরে মেলা এলেই প্রাণ ফিরে পান তারা। নতুন বইয়ের সন্ধানে আসেন মেলায়। স্পেশালি আমার বাবা বই পড়তে ভীষণ ভালোবাসেন, ওনার জন্য হলেও আমি চেষ্টা করি যে একটু টাইম বের করে আমি বই মেলাতে যাই এবং ওনার জন্য আমি বই কিনি। নতুন নতুন বই বের হচ্ছে, অনেক নতুন নতুন লেখকের, সবার মধ্যে থেকে একটা একটা করে নেওয়া হয়। এই বছর বই আসলে অনেক কেনা হয়েছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু গরমটা একটু কম থাকে, মাত্র ফাল্গুন এসছে, তো এই বছর গরমটা একটু বেশি। প্রতি বছর এখানে একবার না আসলে ভালো লাগে না। আমি এসেছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে, তো নতুন বইও এর মধ্যে এসেছে, বেশ কিছু বই আমি নিয়েছিও। করোনার কারণে লেখকদের পড়তে হয়েছে কিছুটা বিড়ম্বনায়। নতুন বই প্রকাশে খরচ করতে হয়েছে তাদের। পাণ্ডুলিপি হয়ে গেলে বই না বের করা পর্যন্ত শান্তি নাই, সেই অশান্তি থেকেই মূলত এগুলো বের করা। এবার একটু কম, এবার মনে হয় কয়দিনে মানে 4-5টা হয়েছে আর কি। আমাদের পাঠকরা এখন নতুন গল্প এবং উপন্যাসের ব্যাপারে, কবিতার ব্যাপারে তারা অনেক আগ্রহী। গ্রন্থমেলা এখনো সেভাবে জমে ওঠেনি, বেচা বিক্রি তুলনামূলক কম, তবে প্রকাশকরা আশাবাদী। এবার পাঠক নেই বলা যায় এক প্রকার, আগের মতো নেই, এখন পাঠকদের সমাগম দেখছি। মেলার সপ্তম দিনে সবচেয়ে বেশি নতুন বই এসেছে। এদিন মোড়ক উন্মোচিত হয় প্রায় 200 বইয়ের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সিরিজের শেষ ওয়ানডে শুক্রবার, সান্ত্বনার জয়ে চোখ বাংলাদেশের। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সমৃদ্ধ, শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়ার ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের প্রশংসায় লোটে শেরিং সোনিয়া গান্ধী। শেখ হাসিনা লোটে শেরিং একান্ত বৈঠক, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সচল রাখতে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব। সংক্রমণ বাড়তে থাকলে পূর্ব প্রস্তুতি কাজে দেবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। বুধবারও শনাক্ত ৩৫০০-এর বেশি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।